This is the road. Yes. দাদা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাড়ি, এটাই বাড়ি। ও ফাংশন হয়ে গেল না? হ্যাঁ, আপনি এখানকার এই এলাকার? হ্যাঁ ওনাকে দেখেছেন? হ্যাঁ, ওনাকে দেখেছি। এই রাস্তায় উনি যাতায়াত করতেন? হ্যাঁ, এইটাই ওনার বাড়ি। তো এই তো ফলক লাগানো। ও এইটা এটা রামধন মিত্তির লেন। আচ্ছা, ওকে ওকে। আপনি ওনাকে কিভাবে দেখেছেন? আমরা যেমন পাড়া প্রতিবেশী হিসেবে দেখি, ও ওই রকমভাবেই দেখেছি। ওরা সিম্পল ড্রেস ছিল, কে? এই ছিল না, একদম সাধারণ মানুষ ছিলেন, ধুতি পাঞ্জাবি সাধারণ পরতেন? মানুষ। ধুতি পাঞ্জাবি, একটা গায়ের চাদর দিয়ে রাখতেন। সেটা গায়ে চাদর না, পাট করা মতো। এখানে পাড়াতে আড্ডা হতো? উনি আমাদের থেকে অনেক সিনিয়র, আমার বাবার বয়সী। ও দেখতেন শুধু আপনি? হ্যাঁ, দেখতেন। আমরা তখন কত 14-15 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 20। ও এইটাই বাড়ি ওনার? হ্যাঁ। বাড়িতে কে কে থাকে এখন? এখন মেয়ে আছে? বলতে পারছি, আমি knock করব। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। বাড়ির লোক আছে, ঠিক আছে। ওখানে একটা কথাবার্তা। যে ফলক লাগানো আছে, কোনো একটা অনুষ্ঠান না। প্রচন্ড ভালো জ্যোতিষ। হ্যাঁ, বলছি বিমল ভূষণের না, বা দ্বিজেন বাবুর একটা বোধহয় 62টাই হবে। আমার এক্স্যাক্টলি সালটা মনে নেই। সেখানে যাবো দুর্গাটা নেই, ওই জায়গায় বিমল ভূষণের একটা গান আছে, মানে ওই লিখতেন, নাটকে অভিনয় করতেন, গান গাইতেন, বাজনা বাজাতেন, এবং একটা উনি লেখা, এক ধরনের লেখা চালু করেছিলেন বাংলা ভাষায়, সেটা আগে ছিল না। সেটা হচ্ছে সার্কাজম, মধ্যবিত্ত জীবন নিয়ে সার্কাজম। এই জিনিসটা, এই জনার যেটা, এইটা উনি চালু করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, এবং সেখানে সবসময় উনি অন্য লোকের পেছনে লাগতেন না বা অন্য লোকের সম্বন্ধে তুচ্ছতাচ্ছিল্য করতেন না, উনি নিজেকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতেন। এবং সেটা আমরা বাঙালিরা পেতাম প্রতি মাসের শেষ রোববারে দুপুরবেলা আকাশবাণীতে একটা অনুষ্ঠান হতো, তার নাম রূপরঙ্গের আসর। তাতে রূপরঙ্গের আসর, সেই রূপরঙ্গের আসরে প্রথম 15 মিনিট একটা ছোট্ট নাটিকা হতো, এবং পরের 15 মিনিটে একটা পাঠ হতো। সেই পাঠে বলা হতো, শ্রী বিরূপাক্ষের রচনা হইতে পড়িয়া শুনাইতেছেন শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। বিরূপাক্ষ উনি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র উনি। এবং সেটা নিয়ে আমরা সবাই গোকুরাসে গেলতাম, বিশেষ করে আমাদের মা মাসিরা, কারণ তাতে এত হাস্যরস এবং কৌতুক ভাবনা ছিল। সেটা পরে ওই ধরনটা অনেকেই এনেছেন, কিন্তু উনি এনেছেন প্রথম। কিন্তু এইসব যে বিভিন্ন গুণগুলো চারদিকে আছে, ওনার ওই একটা যেখানে উনি মধ্যগগনে বলতে পারেন, সেটা হচ্ছে মহালয়া, মহিষাসুরমর্দিনী। সেইটার জন্যে তার অন্যান্য বিভিন্ন, যে কোনো একটা ধরলেই তিনি সেখানে সমময়ে প্রতিষ্ঠিত হতে পারতেন, কিন্তু সেখানে তিনি একটুভাবে ছায়ায় চলে গেছেন। তার এই গুণগুলো অন্য একটা বড় সূর্যের জন্য একটু ঢাকা পড়ে গেছে। তা অনেকেই এগুলো ভালোভাবে জানেন। কিন্তু মাঝখানে উত্তম কুমারও এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, সেই সময় বীরেন্দ্রবাবু একটু দুঃখ প্রকাশ করেছিল। একদম দুঃখ প্রকাশ করেননি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাছে এই উত্তমবাবু এসেছিলেন, এই সিঁড়ি এইখানে উঠেছিলেন, এইখানে দাঁড়িয়ে কথা বলেছিলেন, এবং কথা বলে উনি বলেছিলেন, ওনার কাছ থেকে পারমিশন চেয়েছিলেন যে আমি কি এটা করতে পারি, এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বলছেন নিশ্চয়ই করবে, আমার সম্পূর্ণ সমর্থন এবং আশীর্বাদ আছে, কারণ পুরনো অচলায়তন সবসময় ভাঙতে হয়। পুরনো অচলায়তন যেগুলো আছে সেগুলো চলে যাবে, নতুনগুলো আসবে। তুমি নিশ্চয়ই করো, তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি আমার কাছে আসবে, আমি তোমায় দেখিয়ে দেবো। কিন্তু উত্তম কুমার এটা করতে চাননি, নিজের থেকে চাননি। তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট এমন ছিল যে কিশোর কুমার করতে চাননি বলে তাকে কয়েক বছর তাকে গোটা বেতারে তার গানই শোনানো হতো না। উত্তম কুমারকেও খানিকটা জোর জবরদস্তির মাথায় করতে হয়েছে। অবশেষে রাজি করিয়েছিলেন অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়,
কারণ হেমন্ত মুখোপাধ্যায়েরও সেখানে তার একটা প্রেক্ষাপট আছে, কিন্তু উত্তম কুমার নিজে চাননি। এবং যেটা অনুষ্ঠানটা হয়েছিল, অনুষ্ঠানের পরেই তার কাছে যখন রিপোর্টাররা গিয়েছিলেন, সেখানে উত্তম কুমার নিজে বলেছিলেন, তোমরা কি করলে, পুজোর ঘরটাকে তোমরা ড্রয়িং রুম বানিয়ে দিলে আমাকে দিয়ে। সুতরাং তাঁরও যথেষ্ট ক্ষোভ ছিল, তিনি করতে চাননি, খানিকটা বাধ্য হয়ে করেছেন। পাবলিক নেয়নি, আকাশবাণীকেও পিছু হটতে হয়েছে, সে বছরই ষষ্ঠীর দিন আবার চালাতে হয়েছে এবং পরের বছর থেকে আবার পুরনো প্রোগ্রাম ফিরিয়ে আনতে হয়েছে। কারণ সেটা যারা ওখানে কাজ করেন তারা বলতে পারবেন, এত প্রতিবাদের চিঠি এসেছিল যে ঘরটায় ওদের চিঠি থাকতো, সে ঘরটা পুরো বন্ধ হয়ে গিয়ে বাইরে লবিতে চিঠি দাঁড়িয়ে হয়ে পড়ে। এত কনস্ট্যান্ট, ওটা ভারতবর্ষ থেকে, ভারতবর্ষের বাইরে থাকতে তখন তো ইনল্যান্ড লেটার কার্ড আর পোস্ট কার্ড এগুলো তো আসতো, সে মানে ওজন ধরে ওদের বিক্রি করতে হয়েছিল, এত চিঠি, প্রতিবাদের চিঠি এসেছিল। কারণ লোকের পছন্দ হয় একটা অন্যভাবে এই জিনিসটাকে এখানকার লোকে দেখতো এবং এখনও দেখে। সুতরাং সেটাকে নিয়ে এইরকম একটা ছেলে মানুষই করাটা লোকে নিতে পারেনি। থ্যাংক ইউ। আমার নাম শ্রী অলোক কুমার দাস। কবিতীর্থ নাট্য সংস্থা পরবেশ, যারা অল বেঙ্গল একাঙ্ক নাটক প্রতিযোগিতা অর্গানাইজ করতেন, সেই পরবেশের সঙ্গে আমাদের আজকের, যার জন্যে আজকে আমরা ওনার বাড়িতে আমরা এসেছি, শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ভীষণভাবে যুক্ত ছিলেন। কবিতীর্থ 3 কবির জন্মস্থান খিদিরপুর, সেইখানেই পরবেশ নাট্য সংস্থার প্রতিষ্ঠা। এই পরবেশ নাট্য সংস্থার সঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আমি তখন সম্পাদক ছিলাম পরবেশের। হ্যাঁ বলুন। পরবেশের সম্পাদক আমি ছিলাম। সেই সূত্রে আমি ওনাকে ইনভাইট করে আমাদের ওখানে নিয়ে যাওয়া হতো এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উনি, অল বেঙ্গল কম্পিটিশানে উনি ছিলেন এবং সেই সূত্রে আমি ওনার কাছে এই বাড়িতে এসেই আমি ওনার সঙ্গে কথা বলেছি, বিভিন্ন বিষয়ে আদান প্রদান করেছি, নাটক সম্বন্ধে আলোচনা হয়েছে। আমি এই ঘরে ভাগ্যবান, উপরে দোতলার ঘর, ওনার উনি যে ঘরটায় থাকতেন, সিঁড়িতে উঠেই যে ঘরটা। কাজে আজকে আমি কিন্তু ভাগ্যবান যে আজকের দিনে আমি এখানে এসে উপস্থিত হয়েছি। আমার নাম অলোক চট্টোপাধ্যায়, আমি চিত্র সম্পাদক এবং আমি অভিনয় করি। আমার বাবা স্বর্গীয় গোবিন্দরাজ চট্টোপাধ্যায়, উনি ছিলেন একজন বিখ্যাত চিত্র সম্পাদক। উনি বেসিক্যালি ঋত্বিক ঘটক, মৃণাল সেন, উৎপল দত্ত, পূর্ণেন্দুপত্রী, অজিত লাহিড়ী বিখ্যাত ডিরেক্টরের সঙ্গে সম্পাদনার কাজ করেছে। আমি বাবার সঙ্গে সহকারী কাজ করতাম, এখন বর্তমানে আমি সম্পাদক। পরবর্তীকালে আমার ছবি রিলিজও হচ্ছে। যাই হোক, যে প্রসঙ্গটাকে আমি আজকে বলছি, আজকে আমি এখানে এসেছি, এটা হচ্ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি। ওনার নাতি সুমিত সোম আমার বিশেষ পরিচিত। সুমিত সোম যখন খুব অল্প বয়সী ছেলে ছিল তখন থেকে আমার সঙ্গে পরিচয়। আমার বাবাও সুমিতকে খুব ভালোবাসত। আমার বাবা এই বাড়িতে বহুবার এসেছে এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আমার বাবাকে খুব স্নেহ করত। মানে আমার বাবা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে ভীষণ সম্মান করত এবং ওনাকে ভীষণ ভালোবাসত। প্রতি বছর এই মহালয়ার সময় ওনার যে ওই শ্লোক, ওইটা আমরা শুনতাম। আমরা ছোটো বয়স থেকে এইটা করে আসছি। এই জন্য আজকে আমি মানে একটা ভক্ত, আমার বাবাও যেমন একজন ভক্ত ছিল, আমিও তেমনি ওনার ভক্ত। যাই হোক, ওনার সম্বন্ধে বিশেষ কিছু আমার বলবার মতো সে ক্ষমতা আমার নেই, সেটাই আমি বলবো। এই বলেই আজকে আমি শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন। পরের বছর আবার আমার সঙ্গে আপনাদের আবার দেখা হবে, আমি আবার কিছু বলবো। নমস্কার। আপনার নাম বলুন। আমার নাম শ্রী রঞ্জিত প্রামাণিক। আমি সদ্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের হাত থেকে 1975 সালে অল বেঙ্গল কম্পিটিশনে, যেটা নিখিলবঙ্গ সঙ্গীত প্রথম স্থান অধিকার করেছিলাম, উনি আমাকে পুরস্কৃত করছেন। এই পুরস্কার ছবি। আর কি স্মৃতি রয়েছে ওনার? হ্যাঁ, আর কি স্মৃতি রয়েছে? স্মৃতি ওনার সঙ্গে ওই একটাই প্রথম স্মৃতি,
তারপরে তো ওনার অনেক অনুষ্ঠান আমি দেখেছি। আপনার নাম? আমি আছি সমিত সোম, আমি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের দৌহিত্র। তো দাদু আপনার? আমার দাদু। তো কীরকম মনে করেন দাদুকে? দাদুর তো দেখছি দিন দিন জনপ্রিয়তা আরও বাড়ছে। দেখছেন তো এই যুগে এসে, হ্যাঁ, দাদুর জনপ্রিয়তা আরও বাড়ছে আমি দেখছি। আচ্ছা, ওকে। তাহলে কোনো স্মৃতি মনে পড়ে আপনার? স্মৃতি মনে পড়ে দাদুকে আমি যখন ছোটোবেলায় আসতাম, দাদুকে আমি দেখেছি, দাদুর সঙ্গে কথা বলেছি, হ্যাঁ, দাদু অনেক গল্প বলতো, শুনেছি।